চলতেছে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? আশা করতেছি তোমরা অনেক ভালো আছো। তোমাদের কিন্তু এখন অনেক স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ এবং তোমরা একটা নতুন একাডেমিক জার্নিতে প্রবেশ করতেছো। তো সেই ভিত্তিতে আমাদের অনলাইন ক্লাসগুলো আমরা ওইভাবে করে সাজানোর ট্রাই করতেছি। অ্যান্ড আজকে তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যারা এখন বর্তমানে এসএসসি, এসএসসি ২৭, এসএসসি ২৮ অ্যান্ড এসএসসি ২৬-এর সায়েন্স ইউনিটে আছো। সায়েন্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের সবচেয়ে ভয়ের যে নামটা সেটা হচ্ছে সূত্র। তো এই সূত্রগুলো নিয়ে আজকে আমরা একদম কনসেপ্ট থেকে ধরে ধরে আলোচনা করার ট্রাই করবো। এন্ড আমি আশা রাখতেছি এই ক্লাসের মধ্যে তোমাদেরকে ভাইয়া একটা কম্প্যাক্ট পিডিএফ দিয়ে দিব, যেখানে তোমরা ফিজিক্স বইয়ের সবগুলো সূত্র একসাথে পেয়ে যাবে। এন্ড এটা সবচেয়ে বেশি ইফেক্টিভলি কাজে লাগাইতে পারবে এইচএসসি ২৭ এবং ২৮, যাদের ফুল সিলেবাসটা তাদের মেট্রিক পরীক্ষায় হবে। এন্ড এটার জন্য আমি যদি বলি তোমাদেরকে সূত্রের যে পিডিএফ গুলো আমরা দিয়ে দিব A4 সাইজের, যে আমরা ড্রাইভ লিংকটা দিয়ে দিব, সেখান থেকে তোমরা চাইলে এই জিনিসগুলো আবার ইজিলি প্রিন্ট আউট করে নিতে পারবা। তোমরা যদি চাও তাহলে আমাদের অফলাইন ব্রাঞ্চে এসে আমাদের থেকে এই জিনিসগুলো কালেক্ট করতে পারবা। তো চলো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। প্রথমে আমাদেরকে জানতে হবে যে পদার্থবিজ্ঞানের সূত্র পড়ার আগে যে পদার্থবিজ্ঞানের কি কি রাশি আছে। এখন রাশি জিনিসটা কি, এটা তোমাদের আবার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া রাশি জিনিসটা কি। রাশি হচ্ছে কি, বাস্তব জগতে আমি যে জিনিসগুলো কি করতে পারবো, পরিমাপ করতে পারবো। বাস্তব জগতে আমি যা পরিমাপ করতে পারি, ঠিক না? এখন এই পরিমাপযোগ্য উপাদানগুলোকে আমরা কি বলতেছি ভাইয়া? রাশি বলতেছি। তো এই রাশি আবার কয় প্রকার? এই রাশি আবার দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। তো এই টপিকগুলো চ্যাপ্টার 1-এ ভৌত জগৎ ও পরিমাপে কিন্তু একদম শুরু থেকে দেওয়া আছে। তো তোমরা যখন ভৌত জগৎ ও পরিমাপের চ্যাপ্টারটা পড়বা তখন কিন্তু এই জিনিসগুলো আরো ডিটেইলস জানতে পারবে। তো আমি জাস্ট তোমাদেরকে একটু কনসেপ্টটা দিয়ে রাখলাম। ওকে, তো রাশি পড়ার সময় তোমাদেরকে কি কি জানতে হবে একটু দেখো। আমাদেরকে প্রথমে জানতে হবে রাশিগুলোর নাম, দেন রাশিগুলোর যে ইংরেজি পরিভাষা আছে সেগুলো, সংকেতগুলো একটু জানতে হবে, এন্ড এদের যে এসআই এককটা আছে, এসআই ইউনিটটা, সেটা অবশ্যই জানতে হবে। প্রতীক, কি কি প্রতীক দ্বারা আমরা রাশিগুলোকে ডিফাইন করতে পারি সেগুলো জানতে হবে। দেন আমরা কি জানবো, প্রতিপাদন, রাশিগুলোকে আমরা কিভাবে প্রতিপাদন করি সেই জিনিসগুলো। এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ভাইয়া কি, রাশির মাত্রা সমীকরণ। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রাশির মাত্রা সমীকরণ, অর্থাৎ এই মাত্রা সমীকরণগুলো আমরা এখান থেকে ইজিলি জেনে যাব। তো শুরুর দিকে একটু দেখি দৈর্ঘ্য। দৈর্ঘ্যকে আমরা লেন্থ দ্বারা ইংরেজিতে পরিমাপ করি, এন্ড এর সংকেত হচ্ছে কি, এল। এসআই একক হচ্ছে মিটার। এন্ড প্রতীকগুলো একটু খেয়াল করো, দৈর্ঘ্যের প্রতীকটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এন্ড মাত্রাটা বড় হাতের এল, খুব ইম্পর্টেন্ট। মাত্রাটা কি ভাইয়া? বড় হাতের এল। দেন ভর, সময়, সরণ, ক্ষেত্রফল, আয়তন। ভাই এই এই স্লাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? আমি যদি বলি কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বেগ। খুব ভালো করে পড়তে হবে। বেগ, ভেলোসিটি। ভেলোসিটি হচ্ছে বেগ আর স্পিড হচ্ছে দ্রুতি। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করি আমি, দেখি আমাকে কে বলতে পারবা, একটু ভিডিওটা পজ করে তোমরা এটার আনসার দিবা। বেগ কি রাশি এবং দ্রুতি কি রাশি? অবশ্যই এটা আমাদেরকে আনসার দিবা। এন্ড বেগ জিনিসটা কি আসলে? বেগের ক্ষেত্রে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে বেগের একটা নির্দিষ্ট কি আছে, দিক আছে। দ্রুতি, স্পিডের কিন্তু নির্দিষ্ট কোনো দিক নেই। যার ফলে যেহেতু দিক আছে, তাহলে আমরা জানি যে যার যে সব রাশির দিক আছে তারা হচ্ছে কি, ভেক্টর রাশি। এন্ড যাদের দিক নাই, শুধু মান আছে, সেটা হচ্ছে আমার কি, স্কেলার রাশি। তো ইজিলি আমি এখান থেকে বের করে ফেলতেছি। ভেলোসিটি, এই যে এই জিনিসটা একটু খেয়াল করো, ভেলোসিটিকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, আর স্পিড বা আদিবেগ যেটা আছে সেটাকে ইউ বা ভি, যে কোনো কিছু শেষ বেগ আদিবেগ দ্বারা প্রকাশ করে। মিটার পার সেকেন্ড, মিটার পার
ms ইনভার্স 1 এটা হচ্ছে একক। খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে ফেলবা, এককগুলো মিস দিও না ভাই। ঠিক আছে, মিটার পার সেকেন্ড ইনভার্স এন্ড মাত্রাটা কি এল টি ইনভার্স 1। আশা করতেছি বুঝতে পারছো। ত্বরণ এটাও কিন্তু 3 স্টার। ঠিক আছে, না আমি এখান থেকে যেগুলো বলে দিচ্ছি সেগুলো হচ্ছে যে স্টার মার্ক, এগুলো একটু ভালো করে পড়ে ফেললে হয়ে যাবে। ওকে, এবার আমরা একটু পরের স্লাইডে যাই। খেয়াল করো, এখান থেকে কি পড়বো ভাইয়া? বল, বলটা একটু ভালো করে দেখবা, কাজ দেখবা, দেন হচ্ছে যে তড়িৎ প্রবাহ ইলেকট্রিসিটি, এটা একটু দেখতে পারো, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে হচ্ছে তোমার তড়িৎ বিভব, ওকে, রোধ, রোধ বা রেজিস্ট্যান্স। ঠিক আছে, রোধ, রোধ জিনিসটা কি যদি বলি, আমরা ওহমের সূত্র থেকে বুঝছিলাম পরিবাহী যে ধর্মের কারণে বিদ্যুৎ প্রবাহ বাধা সৃষ্টি হচ্ছে বা বাধা পাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের রোধ। তো এই যে রেজিস্ট্যান্স, এই জিনিসগুলো আমরা দেখতেছিলাম, তো এই জিনিসগুলো একটু ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নিবে। আচ্ছা, এটা একটু বলে দিই যে বলের ক্ষেত্রে আমরা ফোর্স এফ দ্বারা প্রকাশ করতেছিলাম এককটাকে, এন্ড এটার যে একক সেটা হচ্ছে নিউটন। আমরা এটার যে তোমার যে রাশিটা পাইছিলাম সেটা হচ্ছে এফ, এন্ড এটার যদি মাত্রা আমি জিজ্ঞাসা করি সেটা হচ্ছে কি এমএল টি ইনভার্স 2। কিভাবে আসছে ভাইয়া? এই জিনিসটা কেমন হইতে পারে একটু দেখি তো। এটা অনেকে ভুল করে বা ফোর্সের মাত্রা অনেকে বের করার সময় আটকায় যায়। দেখো এফ ইজ ইকুয়াল টু কি এম এ, জাস্ট একটা পার্ট দেখিয়ে দিই তোমাদেরকে। তো ভাইয়া এখন এই যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এখান থেকে আমি কিন্তু দুই তিনটা জিনিস ইজিলি বের করতে পারবো। কি কি? এখানে প্রথমে আমাদের এখানে কি আছে? প্রথমে এখানে আমার এখানে আছে মাস বা ভর। ওকে, তো ভাইয়া ভর, ভর থেকে আমি কি বের করব? আমি ভর, ভরের যে মাত্রাটা আছে সেটা বের করব। তাহলে ভরের এককটা আগে আমি জানি, ভরের এককটা কি? ভরের একক হচ্ছে কি, আমি যদি বলি তাহলে ভরের এককটা কি হইতে পারে সেটা আমাকে আগে জানতে হবে। তো ভরের একক কি হইতে পারে? ভরের একক হচ্ছে কেজি। ওকে, তাহলে ভরের মাত্রাটা কি হবে? ভরের মাত্রাটা কি হবে ভাইয়া? ভরের মাত্রা অবশ্যই হবে বড় হাতের M। আচ্ছা ভাইয়া, এই জিনিসটা কি? এ হচ্ছে ত্বরণ, এ কি? এই হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণের একক লাগবে, ত্বরণের মাত্রা লাগবে। যেহেতু আমাকে মাত্রা সমীকরণ বের করতে হবে, মাত্রা সমীকরণ বের করতে হবে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাকে হচ্ছে যে ত্বরণটা বের করতে হবে। তো এখন আমি যদি ত্বরণটা বের করি, তো ত্বরণের এককটা কি আর ত্বরণের মাত্রাটা কি সেটা একটু দেখি। ত্বরণের একক যদি আমি বলি, সেক্ষেত্রে ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন মাত্রাটা কি হবে ভাইয়া? মিটার, মিটার মানে হচ্ছে দৈর্ঘ্য ছিল, তার মানে দৈর্ঘ্যের জন্য আমি কি পাবো? দৈর্ঘ্যের জন্য আমি পাবো এল, আর এস, এস মানে টাইম, তার মানে এল বাই টি স্কয়ার, অথবা যেটাকে আমরা বলতে পারি এল টি ইনভার্স 2। তাহলে আমি যদি একদম ফাইনাল কনক্লুশনে যাই, সেটা হবে এম এল টি ইনভার্স 2। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। তার মানে এটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার মাত্রা সমীকরণ। তো চলো একটু দেখি হয়েছে কিনা। এই যে এম এল টি ইনভার্স 2, আশা করতেছি বুঝতে পারছো। খুব সুন্দর একটা পার্ট, খুব সুন্দর একটা পার্ট, খুব সুন্দর একটা কনসেপ্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। এখানে আসলে মুখস্থ করার কিছু নাই, একদম কনসেপচুয়াল জিনিসগুলো যে বুঝে বুঝে ভালো করে পড়তে পারবে তার জন্য সেই জিনিসগুলোতে আগায় থাকবে। ওকে, তো পরবর্তী স্লাইডে দেখি আমরা কি আছে আমাদের জন্য। এবার পরিবাহকত্ব, কন্ডাক্টিভিটি, এটা একটু দেখে রাখতে পারো। পরিবাহকত্ব বা কন্ডাক্টিভিটি কি দ্বারা প্রকাশ করতে পারি, সাইনটা কি, সেটা হচ্ছে সিগমা। ঠিক আছে, এন্ড এটার হচ্ছে যে এককটা একটু মনে রাখো। ঠিক আছে, আর হচ্ছে যে তোমার মাত্রাটা, মাত্রাটা এগুলো কিন্তু আসে বোর্ড পরীক্ষা অনেক বেশি বেশি আসে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ভালো করে বেরো। শক্তি, শক্তি, ক্ষমতা খুব ইম্পর্টেন্ট ভাইয়া। ঠিক আছে, এই যে এটা এমএলডি, এমএল স্কয়ার টি ইনভার্স 3, এমএল স্কয়ার টি ইনভার্স 2 খুব ইম্পর্টেন্ট, আসতে পারে। তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেন্থ, ঠিক আছে, এটা একটু পড়ো। ঠিক আছে, ল্যামডা দ্বারা প্রকাশ করি আমরা এটাকে, ল্যামডা দ্বারা প্রকাশ করতেছি। ঠিক আছে, এন্ড এটার যে
যেহেতু ল্যামডা ল্যামডা মানে দূরত্ব, তো দূরত্বের যে মাত্রাটা আছে সেটা হবে, আর এককটাও সেম দূরত্বের একক মিটার। ওকে, দেন আমরা একটু দেখি তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতা ইম্পর্টেন্ট, ভালো করে পড়ো এটা। এটা হচ্ছে চ্যাপ্টার 6 এ কিন্তু আছে আমাদের, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সুপ্ত তাপ, আপেক্ষিক তাপ, ঠিক আছে, স্পেসিফিক লেটেন্ট হিট, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখো। তাপ পরিবাহকত্ব, ঠিক আছে, দেন হচ্ছে যে আলোর ফ্লাক্স, কি কি জিনিসগুলো পড়তে হবে আমি জাস্ট আজকে তোমাদেরকে কনসেপ্ট গুলো ধরে দিচ্ছি। ওকে, তারপর লেন্সের ক্ষমতা, দীপন তীব্রতা, আপেক্ষিক রোধ বা তড়িৎ চালক শক্তি, এগুলো একটু দেখে রাখো, এগুলো খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এবার আমরা হচ্ছে যে প্রথম অধ্যায়ের জন্য যে সূত্রগুলো আমাদের দরকার সেগুলো একটু দেখবো। প্রথম অধ্যায় পড়ার জন্য আমার কি কি সূত্র লাগবে। তো প্রথম অধ্যায়ের নামে অনেকে জানে না, যারা মাত্র নিউ 9-এ উঠতেছো তারা কিন্তু অনেকে জানেই না যে প্রথম অধ্যায়ের নাম কি। ঠিক আছে, যারা 10-এ উঠতেছো ওরা জানো অবশ্যই। তো ভৌত রাশি ও পরিমাপ, এখানে আমরা রাশি এন্ড পরিমাপের জন্য যে এককগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো, কিন্তু যদি ছোটভাবে বলে দিই। এন্ড এখানে আমরা হচ্ছে যে স্লাইড ক্যালিপার্স, ভার্নিয়ার স্কেল, স্ক্রু গজ গুলো কিভাবে ইউজ করতে পারি, এন্ড বিভিন্ন বিজ্ঞানীদের যে অবদানগুলো ছিল সেই সম্পর্কে আমরা জানবো। তো চলো একটু দেখি কি অবস্থা এখানে। ভাইয়া প্রথম সূত্রটাই আমরা দেখতেছি, এই যে দেখো তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ধ্রুবক বা ভিসি দ্বারা প্রকাশ করা হয়, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে, তো এই হচ্ছে যে এসআই এককগুলো, ঠিক আছে, এন্ড এখানে কোনটা কি অংশ সবকিছু লেখা আছে, ঠিক আছে, তাও একটু বলে দিই যাতে এগুলোতে কনফিউশন আছে। যে এস, এখানে এসটাকে দ্বারা কি বুঝাচ্ছি ভাইয়া, এস হচ্ছে যে প্রধান স্কেলে ক্ষুদ্রতম এক ভাগে যে ধর্ঘট, একক অবশ্যই মিটার, এক্স, এক্স হচ্ছে কি ভার্নিয়ার স্কেলে ক্ষুদ্রতম এক ভাগের ধর্ঘটা। এন জিনিসটা কি ভাইয়া, এন, এনটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট যে ভাগ সংখ্যাটা, তাহলে একটা ভার্নিয়ার স্কেল আর রৈখিক স্কেলের মধ্যে যে ভার্নিয়ার স্কেলের যে ভাগ সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে আমার এন। ওকে, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। দেন একটা বস্তুর দৈর্ঘ্য যখন আমি ভার্নিয়ার স্কেলের সাহায্যে মাপবো, এল ইজ ইকুয়াল টু কি, এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি। তো এম কি প্রধান স্কেলের পার্ট, অর্থাৎ প্রধান স্কেল দিয়ে আমি যখন মাপতেছি তখন ভি হচ্ছে যে ভার্নিয়ার সমপাতন আর ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। দেন লঘিষ্ঠ গণন, তারের ব্যাস বা ব্যাসার্ধ যখন আমরা নির্ণয় করব, ঠিক আছে, তো ব্যাস, এটা কি ব্যাসের সূত্র, তো ব্যাসকে আমি যখন 2 দ্বারা ভাগ করে দিব তখন কিন্তু কি রেডিয়াস পেয়ে যাবা। ওকে, তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের জন্য। এন্ড এইখান থেকে সিকিউ কোয়েশ্চেন তো হয়, এমসিকিউ কিন্তু হিউজ কোয়েশ্চেন থাকে, সো এই সূত্রগুলো মিস দেওয়া যাবে না, ভালো করে বুঝে বুঝে পড়তে হবে। বৃত্তাকার তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 পাই ডি স্কয়ার, পাই আর স্কয়ার, ডি জিনিসটা কি ভাই, বেশ একটু ভালো করে মনে রাখো। পৃষ্ঠতলের গোলা মানে যে আমি যে গোলকের যে পৃষ্ঠতল সেটার ক্ষেত্রফল যদি বের করি, a is equal to 4 পাই আর স্কয়ার। সিলিন্ডারের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল a is equal to 2 পাই আর এইচ। ভাইয়া কোনটা কি সবকিছু এখানে দেওয়া আছে, সবকিছু এখানে দিয়ে দিছি আমি, খুব ইম্পর্টেন্ট একটা পিডিএফ তোমাদের জন্য এটা। সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হবে, a is equal to 2 পাই আর প্লাস এইচ। ওকে ভাইয়া, আর কি এইচ কি, এইচ হচ্ছে উচ্চতা আর হচ্ছে ব্যাসার্ধ। একক তো একটু মনে থাকে না ভাইয়া, আমরা জানি ক্ষেত্রফল পাই আর স্কয়ার, আর স্কয়ার, মিটার স্কয়ার, দ্যাটস ইট, কঠিন কিছু না, জাস্ট একটু বুঝে বুঝে বলবো। আয়তাকার ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল a is equal to 2 into ab plus bc plus ca। ভাইয়া একদম ইজি সূত্র, একদম ইজি সূত্র। এন্ড এই জিনিসগুলো ঘনকের আয়তন কি কি জিনিসগুলো আছে এগুলো জাস্ট একটু দেখে ফেলবো। ওকে, আচ্ছা এবার পরের পার্টটাতে যাই, খুব ইম্পর্টেন্ট, আমি একটু 3 স্টার দিয়ে দিই এটা, এখান থেকে কিন্তু আসে প্রত্যেকবার, এখান থেকে প্রশ্নগুলো হয়। সিলিন্ডারের আয়তন, গোলকের আয়তন, কোণের আয়তন, মানে কোনটা কোন জায়গায় আমরা ইউজ করবো, আয়তনগুলো একটু ভালো করে পড়বা, এন্ড এখানে যে মাত্রা সমীকরণগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবা, তাইলে হয়ে যাবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি যদি বলি এখান থেকে এমসিকিউর জন্য, ঠিক আছে, তোমরা যারা সামনে টেস্ট পরীক্ষা দিবা, অর্থাৎ এসএসসি 27 যারা সামনে টেস্ট পরীক্ষা দিবা, এইখান থেকে টেস্ট পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, লিখে রাখো। মাস্ট মাস্ট আসবে এখান থেকে। আপেক্ষিক ত্রুটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, আপেক্ষিক ত্রুটি
আপেক্ষিক ত্রুটি জিনিসটা কি, আপেক্ষিক ত্রুটি, পরম ত্রুটি, চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, শতকরা ত্রুটি সংক্রান্ত যে সূত্রগুলো ভাইয়া ভালো করে পড়তে হবে। যাদের এই টপিক গুলোতে কনসেপ্টের দুর্বলতা আছে, ভালো করে কনসেপ্ট গুলো ক্লিয়ার করে অবশ্যই এই চ্যাপ্টারটা শেষ করবে। এই চ্যাপ্টারে এই টপিক পড়বা না, এই চ্যাপ্টার শেষ হবে, তাহলে কিন্তু তোমাদের আলটিমেটলি কোনো লাভ নেই। সো একটু বেশি কেয়ারফুল থাকবে। ওকে, প্রথম অধ্যায় অলরেডি শেষ আমাদের। এখন আমরা চলে আসলাম দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় গতি। ঠিক আছে, তো গতি জিনিসটা নিয়ে যখন আমরা পড়বো, ঠিক আছে, তখন আমাদেরকে প্রথমে জানতে হবে যে গতি আসলে কেমন হইতে পারে, কোন রাশি থেকে আসতেছে, ভেক্টর না স্কেলার, গতি পড়ে আসলে আমাদের আলটিমেটলি কি কি টাইপের আমি এখান থেকে ম্যাথ দেখতে পারবো। তো এই জিনিসগুলো আগে ভালো করে পড়তে হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কি টপিক আছে, সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফটা অনেকের বেশি কনফিউজিং একটা জায়গা। ঠিক আছে, ভালো করে গ্রাফের কনসেপ্ট গুলো ক্লিয়ার করতে হবে। এন্ড গতির চ্যাপ্টার থেকে এমসিকিউ তে শুধু কোশ্চেন হয় সেটা না, সিকিউ তে কিন্তু কোশ্চেন থাকে। সো এই চ্যাপ্টারটা যারা স্কিপ করার প্ল্যান করতেছো, নেভার, এটা স্কিপ করো না। ঠিক আছে, আচ্ছা, তো গতি থেকে ভাই আমরা কি কি দেখবো? প্রথমেই আমরা জানি ওই যে তোমাদেরকে যেটা বলতেছিলাম, স্কেলার না ভেক্টর, এটা নিয়ে কাহিনী। তো ভেক্টরের যোগ বা ভেক্টর রাশি কিভাবে বের করতে পারি? ধ্রুতি, ধ্রুতির তো আমরা পড়ছি স্পিড, ঠিক না? স্পিড আমরা পড়ে ফেলছি। তো কিভাবে সূত্রটা v is equal to d by t থেকে কিভাবে আসতেছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এককটা কিভাবে আসতেছে একটু ভালো করে দেখো। গড় ধ্রুতি, ঠিক আছে, গড় ধ্রুতি d by t সেম, একদম সিমিলার টাইপ। গড় বেগ, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে তোমাদেরকে। গতির যে সূত্রগুলো আছে তার মধ্যে একটু দেখো, আমরা একটা সূত্র ছোটবেলা থেকে পড়ে আসি, সেটা হচ্ছে সুবার্টের সূত্র। সুবার্ট, সুবার্টটা কি ভাইয়া? এস, এস মানে হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ইউ মানে হচ্ছে আদি বেগ, ভি মানে শেষ বেগ, এ মানে ত্বরণ, আর টাইম টি মানে হচ্ছে যে কি সময়। তো এই যে সুবার্টের যে সূত্রগুলো আছে এখানে কিন্তু সব ভাইয়া খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এইটা তোমরা একটু ভালো করে পড়ে নিলে ইনশাল্লাহ পারবা। ঠিক আছে, একটু ভালো করে দেখে নিও, আমি স্টার মার্ক দিয়ে দিলাম। ওকে, এনতম সময়ের যে সূত্রগুলো আছে, এনতম সময়ে গাড়ি পৌঁছাতে কতটুকু সময় লাগবে, এগুলো একটু ভালো করে দেখো, এগুলো সব এখানে দেওয়া আছে। ঠিক আছে, দেন হচ্ছে যে মুক্তভাবে পরন্ত বস্তুর সূত্র। ঠিক আছে, ওই যে আমরা পড়ছিলাম গ্যালিলিওর যে সূত্রগুলো ছিল, মুক্তভাবে পরন্ত বস্তু কোন টাইমে কিভাবে হবে সবগুলো এখানে দেওয়া আছে। আদি বেগ এবং নিক্ষিপ্ত বেগের ক্ষেত্রে গতিসূত্র। ঠিক আছে, আমরা যখন একটা বস্তুকে উপর থেকে ফেলে দিব, ঠিক আছে, অথবা উপরের দিকে নিক্ষেপ করব, সেই ক্ষেত্রে নিক্ষিপ্ত বেগ আদি বেগের কি অবস্থা হবে, সূত্রগুলো কি হবে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে যে বেগ এবং উচ্চতার সম্পর্ক। ওকে, তো এখন দেখো নিক্ষিপ্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা কিছুক্ষণ আগেও দেখছি, এখনো দেখতেছি, আরো অনেক কি কি আছে দেখো। তো এই জিনিসগুলো একটু ভালো করে পড়ে নিবা। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি হবে, দূরত্বের সাথে অতিক্রান্ত উচ্চতা হবে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে টাইম কেমন লাগতে পারে, বিচক্ষণ কাল কেমন লাগতে পারে। ঠিক আছে, তো এই যে রেডি 1 2 রেডি 1 2 3 ওকে, তো এখন দেখো নিক্ষিপ্ত বস্তু সূত্র সমূহ। তো শেষ বেগ, বেগ উচ্চতার সম্পর্ক, বিচরণ কাল, ঠিক আছে, দেন হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় যে টাইমের যে ডিসটেন্স গুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এখান থেকে আসে। এন্ড এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। এমসিকিউর জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু ভালো করে পড়তে হবে। পরের পার্টে যাই। এখন আমরা হচ্ছে যে দুইটা চ্যাপ্টার কভার করে ফেলছি, 3 নাম্বার চ্যাপ্টার বল বা ফোর্স। তো ভাইয়া ফোর্স থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে একটু আইডিয়া দিয়ে দেন। ফোর্স থেকে নরমালি হচ্ছে যে দেখা যায় যে প্রত্যেকবার বিভিন্ন ধরনের সংঘর্ষ রিলেটেড পার্ট থাকতে পারে, কাজ ক্ষমতা শক্তির যদি এটা টপিক। আবার ফোর্স এর মধ্যে তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে বস্তু স্থানান্তরের ক্ষেত্রে তার বলের ভ্যালু গুলো কেমন চেঞ্জ হচ্ছে। এন্ড এই চ্যাপ্টারটা কিন্তু নিউটনের যে 3টা সূত্র আছে সেটার উপরে বেস করে ক্রিয়েট করা। তো এই সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে, এন্ড এগুলা ক খ মার্কস এর জন্য ভাইয়া, ক খ এর জন্য কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই চ্যাপ্টার থেকে ক খ মিস দেওয়া যাবে না, ভালো করে পড়ে যাবা।
আচ্ছা, তো শুরুর দিকে আমরা দেখতেছি কি এই চ্যাপ্টারের প্রথম পার্ট, সেটা হচ্ছে ভরবেগ। ঠিক আছে, তো ভরও আছে বেগও আছে, এরকম একটা রাশি হচ্ছে যে ভরবেগ। তো ভরবেগের সূত্রটা কি, পি ইজ ইকুয়াল টু এমভি রুট ওভার অফ 2 কে কিভাবে আসে আশা করতেছি তোমরা জানো। এন্ড এখানে এম ভি এই জিনিসগুলো কি প্রকাশ করতেছে ভাইয়া, এম হচ্ছে যে ভর কেজি, এন্ড এটার এসআই একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। কেন হইছে ভাইয়া, ভরেরটা আমরা জানি কেজি, কেজি, আর বেগের হচ্ছে মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড, এই হচ্ছে মেইন কাজ। বল F is equal to ma m v minus u by t p f minus p1 অর্থাৎ ভরবেগ v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2s। ভাই এখান থেকে নরডেম ভর্তি পরীক্ষা, ঠিক আছে, কিন্তু প্রত্যেকবার কোয়েশ্চেন করে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই কনসেপ্ট গুলো থেকে কিন্তু কোয়েশ্চেন হয় কলেজ ভর্তি পরীক্ষায়। দেন আমরা দেখব ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, মানে ভরবেগটাকে আমরা কিভাবে সংরক্ষণশীল করতে পারি, বা ভরবেগ সংরক্ষণশীলতার জন্য কি কি নীতি আছে। m1 u1 প্লাস m2 u2 ইজ ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, যে তোমাদেরকে যেটা বলতেছিলাম যে সংরক্ষণশীলতার নীতি, গতি শক্তি সংরক্ষণশীলতার নীতি, গতি সংরক্ষণশীলতার নীতি, সংঘর্ষের পরের অবস্থা, সংঘর্ষের আগের অবস্থা, খুব ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো একটু ভালো করে পড়তে হবে, এগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে। ঠিক আছে, 3 স্টারের উপর ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এন্ড এগুলো যারা ভালো করে পারবে তাদের কিন্তু আর কোনো ধরনের প্রবলেম হবে না এই চ্যাপ্টারটা নিয়ে। দেন হচ্ছে যে কি বন্দুক। ঠিক আছে, বন্দুক সংক্রান্ত এটা আমরা যখন এই চ্যাপ্টারটা কেউ যদি পড়ে শুরুর দিকে, তখন এগুলো অবশ্যই পড়ে আসে যে বন্দুকের ক্ষেত্রে ভরবেগে কেমন চেঞ্জ হবে, এমটা কি, ঠিক আছে, ভিটা কি, ঠিক আছে, তারপরে এ এম এ ভি কি, একটা হচ্ছে কি বলো বন্দুকের ভর, একটা বন্দুকের পশ্চাৎ বেগ, গুলির ভর, গুলির বেগ। ঠিক আছে, এই যে এই জিনিসগুলো জাস্ট একদম সিম্পল কিছু কিছু জিনিস, ছোটখাটো টপিক, এগুলো একটু দেখলাম। আকর্ষণ বলের ক্ষেত্রে ভ্যালু কত হবে, অনেকে আবার জি এর ভ্যালুটা নিয়ে কনফিউজড হয়ে যায়। ঠিক আছে, এই যে জি এর ভ্যালুটা একটু মনে রাখবে ভাইয়া, জি এর এককটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। যেগুলো বলে দিচ্ছি এগুলোর বাইরে কোনো ধরনের যেগুলো আসবে না এই চ্যাপ্টার গুলো থেকে, সূত্রগুলোর বাইরে কোনো ধরনের কিছু আসবে না, সব বইয়ের সূত্র। এবার দেখো এমভরের বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল বা পৃথিবীর বিকর্ষণ বলগুলো কেমন, জাস্ট ভ্যালু গুলো, ঠিক আছে, জাস্ট ভ্যালু গুলো বসাই দিবা। ওকে, লাস্টের দিকে চলে আসছি। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের ভ্যালু কত, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় অভিকর্ষের ভ্যালু কত হইতে পারে। ঠিক আছে, মহাকর্ষের ধ্রুবকের ভ্যালু গুলো এই যে এগুলাই জাস্ট। ঠিক আছে, এই যে পৃথিবীর ব্যাসার্ধ মনে রাখো, এটা পৃথিবীর ব্যাসার্ধ এইচ, ভূপৃষ্ঠ থেকে উচ্চতার ক্ষেত্রে কি হবে। আচ্ছা, তো কার্যকর বল এফপি দ্বারা প্রকাশ করি আমরা। ঠিক আছে, এফপি এর ভ্যালু কেমন হইতে পারে, এই জিনিসগুলো একটু দেখবা। গতিশক্তির ক্ষেত্রে যে সংঘর্ষ বল আছে, এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু ডাব্লিউ মিউ ইন্টু জি। ঠিক আছে, মিউ এম জি যেটাকে আমরা বলতেছি সংঘর্ষ ধ্রুবক মিউ বা গতিকর্ষণ সহগ যেটা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখবা। আচ্ছা, দেন হচ্ছে যে মোস্ট 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 ইম্পর্টেন্ট চ্যাপ্টার, মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর সিকিউ এন্ড এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর সিকিউ এন্ড এমসিকিউ। কি, কাজ ক্ষমতা ও শক্তি। ঠিক আছে, তো ওয়ার্ক পাওয়ার এনার্জি এই চ্যাপ্টারটার মধ্যে আমরা দেখতেছি কি যে প্রত্যেকবার এখান থেকে কিন্তু একটা সিকিউ কোশ্চেন মাস্ট আসে। এন্ড এই যে চ্যাপ্টারটার মধ্যে আহামরি যে অনেক কঠিন টাইপের ম্যাথ আছে সেটা না, একদম কনসেপচুয়াল কিছু সহজ সহজ ম্যাথ আছে যেগুলো সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যায়, কিন্তু ছেলেপেলেরা আসলে প্র্যাকটিসের অভাবে এগুলো মিস করে ফেলে। তো একটু দেখো এখান থেকে কি কি সূত্রগুলো আছে। প্রথমে আমরা দেখতেছি কাজ, তো কাজের ক্ষেত্রে কি কি সূত্র আছে সেই জিনিসগুলো একটু দেখবো আমরা। কাজ W is equal to Fs, ঠিক আছে, mb দ্বারা প্রকাশ করতেছে, হাফ mb স্কয়ার। ঠিক আছে, হাফ mb স্কয়ার খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে Fs দ্বারা প্রকাশ করতে পারি আমরা। ঠিক আছে, এটা গতি শক্তির ক্ষেত্রে, বিভব শক্তির ক্ষেত্রে W is equal to mgh। ঠিক আছে, এন্ড আমি যদি বলি এগুলো কিন্তু একদম সূত্র, মানে এই সূত্রগুলো একদম সহজ। ঠিক আছে, এগুলো একটু ভালো করে বুঝতে হবে। দেন হচ্ছে যে কি গতিশক্তি। ঠিক আছে, গতিশক্তি কিভাবে প্রকাশ করা যায়, pv/2। ঠিক আছে, হাফ mv স্কয়ার p ডিভাইডেড বাই টুয়াইস m।
ঠিক আছে, বিভব শক্তির ক্ষেত্রে হচ্ছে ইপি ইজ ইকুয়াল টু এমজিএইচ। ঠিক আছে, যান্ত্রিক শক্তির ক্ষেত্রে কি, এগুলো জাস্ট একটু ভালো করে পড়বা, দ্যাটস এনাফ। ঠিক আছে, এন্ড এই যে এককগুলো মাস্ট ভালো করে পড়তে হবে, এককগুলো খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আফটার দেন স্প্রিং এর ক্ষেত্রে স্প্রিং স্প্রিং খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। কাজ ক্ষমতা শক্তি থেকে কিন্তু স্প্রিং এর কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু প্রত্যেকবার কোয়েশ্চেন হয় এমসিকিউ তে। ঠিক আছে, তো স্প্রিং এর কনসেপ্টটা কি ভাইয়া, স্প্রিং এর যে সঞ্চিত শক্তি আছে সেটা, স্প্রিং এর ভর শক্তি সম্পর্কটা একটু দেখতে পারো। নরমালি আমরা যেটা ভর শক্তি সম্পর্ক ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার আইনস্টাইনের যে সূত্রটা আছে সেটা। ঠিক আছে, একটু ভালো করে বলা। দেন ক্ষমতার সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র P is equal to W by T, Fs by T, ঠিক আছে, mgh, ঠিক আছে, বাই T, F into V, এটা কিন্তু প্রত্যেকবার ম্যাথে, ঠিক আছে, আমরা দেখি কিন্তু এমসিকিউ তে, যারা টেস্ট পরীক্ষা যারা অলরেডি যারা 26 ব্যাচ, ঠিক আছে, ওরা কিন্তু এই সূত্রগুলো অনেকবার পড়ে আসছে। ঠিক আছে, কর্মদক্ষতা, ঠিক আছে, এফিসিয়েন্সি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে করতে হবে। ওকে, এবার আমরা পড়বো চ্যাপ্টার 5, ঠিক আছে, বা পদার্থের অবস্থা ও চাপ। তো এইখান থেকে আসলে মেইনলি কি হচ্ছে, এখানে আমরা আসলে দেখতেছি যে চাপ রিলেটেড যে রাশিগুলো আছে, ঠিক আছে, চাপ পি এর সূত্রটা, ঠিক আছে, ফোর্স আছে এখানে, এরিয়া আছে এখানে, দেন হচ্ছে আর্কিমিডিসের যে সূত্রগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে এই চ্যাপ্টারটা আলোচনা। এন্ড আর্কিমিডিসের সূত্র থেকে কিন্তু প্রত্যেকবার এখানে সিকিউ কোশ্চেন হয়, সিকিউ প্লাস এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, ভালো করে বলতে হবে এটা। তো প্রথমের দিকে কি, চাপ ইজ ইকুয়াল টু, চাপ পি ইজ ইকুয়াল টু কি, এফ বাই এ। ঠিক আছে, ঘনত্ব রো ইজ ইকুয়াল টু এম বাই বি, আপেক্ষিক ঘনত্ব যেটাকে আমরা বলতেছি, বা আপেক্ষিক গুরুত্ব যেটা, সেটা হচ্ছে কি ডাব্লিউ ডিভাইডেড বাই ডাব্লিউ। ঠিক আছে, তো খুব ইম্পর্টেন্ট কিন্তু সূত্রগুলো, এগুলো ভালো করে পড়তে হবে, মাস্ট ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু কোশ্চেন অ্যান্সার করা খুব ইজি। তাহলে অভ্যন্তরীণ চাপ, ঠিক আছে, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, ঠিক আছে, মারা সূত্র এটা। প্লবতা, এফ ইজ ইকুয়াল টু ভি রো জি, ভি ইজ ইকুয়াল টু কি, এইচ রো জি, ভি মানে কি আয়তন, আয়তন সমান কি ক্ষেত্রফল ইনটু উচ্চতা। এভাবে করে জাস্ট নরমালি কনসেপ্ট গুলো বের করে ফেলতে হবে। তো কার কোনটা একক, আশা করতেছি ফোর্সের একক নিয়ে আর বলা লাগবে না, অলরেডি অনেকবার বক করছি এটা নিয়ে। ঠিক আছে, প্যাসকেলের সূত্র। তো ভাইয়া প্যাসকেলের সূত্রটা কি, প্যাসকেলের সূত্রটা হচ্ছে নরমালি আমরা হচ্ছে যে যখন চাপের যে সমতাগুলো মেইনটেইন করতেছি তখন আমরা প্যাসকেলের সূত্র দেখি। তো এই যে প্যাসকেলের সূত্রে আমরা দেখতেছি যে P1 আর P2 সমান, যখন আমরা সমান করব তখন কি E2/A1, মানে এই জিনিসগুলো জাস্ট দুইটাকে কম্পেয়ার করা। প্যাসকেলের সূত্রের ক্ষেত্রে কাজের সমতা, চাপের সমতা, এই জিনিসগুলো একটু ভালো করে পড়ো। ওকে, পদার্থের আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে পীড়ন। এন্ড পীড়ন সমান কি, আমরা জানি পীড়ন সমান হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। ঠিক আছে, একটা বিজ্ঞানী রবার্ট হুক কিন্তু এই সূত্রটা দিছে। তো ওইখানে আমরা পীড়ন থেকে পাইছিলাম কি, টোটাল যে ধ্রুবক এন্ড বিকৃতির গুণফলটা। ঠিক আছে, এন্ড দৈর্ঘ্য বিকৃতি, এখানে আরো অনেক ধরনের বিকৃতি দেখছি, দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, ইয়ং মডুলাস, ব্লাঙ্ক মডুলাস, আয়তন গুণাঙ্ক, দৈর্ঘ্য গুণাঙ্ক, এই যে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু আসে। ওকে, তো তারপরের অধ্যায়ে চলে আসি, ষষ্ঠ অধ্যায়। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে, এটা কিন্তু ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, হিট এন্ড থার্মোডাইনামিক্স থেকে আসা, বস্তুর উপরে তাপের প্রভাব। তো বস্তুর উপরে তাপের প্রভাব থেকে কিন্তু প্রত্যেকবার, ঠিক আছে, প্রত্যেকবার কোয়েশ্চেন হয়। ঠিক আছে, এটা তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা থেকে কিন্তু এমসিকিউর পাশাপাশি সিকিউ কোয়েশ্চেন গুলা বারবার আসে। তো এই চ্যাপ্টারের মেইন সূত্রগুলো একটু আমরা দেখি। তো প্রথমে আমরা দেখতেছি তাপমাত্রার সাথে স্কেলের সম্পর্ক। আমরা পড়ছিলাম C/5 ইজ ইকুয়াল টু কি
কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু 9f মাইনাস 32। ফারেনহাইট স্কেল, সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, তিনটা স্কেল নিয়ে তোমাদের বইয়ে আলোচনা আছে, তিনটা স্কেলের মেইন কনসেপ্ট। তাপমাত্রা ব্যবধানের মধ্যে আমরা সম্পর্ক দেখছিলাম। ওকে, সো এগুলো একটু ভালো করে পড়ে নিবা। তারপরে দৈর্ঘ্য প্রসারণের যে সহগগুলো আছে, আয়তন প্রসারণের যে সহগগুলো আছে, ক্ষেত্রফল প্রসারণের যে সহগগুলো আছে, খুব ইম্পর্টেন্ট। আলফা, বিটা, গামা, তিনটা সহগ আছে, এগুলো একটু ভালো করে পড়তে হবে। এই যে, ঠিক আছে, দেন এই জিনিসগুলো একটু ভালো করে দেখবে। এই যে এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে, এটা যে 6 আলফা সমান সমান 3 বিটা সমান সমান 2 আলফা কিভাবে আসে, এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে পারলে এই চ্যাপ্টারটা খুব বেশি ইজি হয়ে যাবে তোমাদের জন্য। ওকে, এবার দেখো বস্তুর উপরে তাপের প্রভাবের বেশ কিছু কনসেপ্ট। এখানে আমরা দেখতেছিলাম যে পিভি সমান সমান এনআরটি। তো পি কি ভাইয়া? পি হচ্ছে চাপ, ভি হচ্ছে যে আয়তন, এন হচ্ছে যে মোল, আর হচ্ছে যে মোলার গ্যাস ধ্রুবক আছে সেটা 8.314 জুল পার মোল পার কেলভিন। মোল সংখ্যা n ইজ ইকুয়াল টু W/m, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ভি ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়াল টু কি হবে? n ডিভাইডেড বাই 0.02 ইনটু 10 মাইনাস 23। এটা কোথায় পড়ছিলাম আমরা? কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর পড়া। দেখছো নি কিভাবে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি রিলেটেড করা যায়, ফিজিক্সের সাথে কেমিস্ট্রি কিভাবে রিলেট। দেখো তো একটা টপিক তুমি যখন ক্লিয়ার করতেছো কনসেপ্ট দিয়ে, তখন কিন্তু তোমার কেমিস্ট্রির ক্ষেত্রে এই সূত্রটা লাগতেছে না, তুমি এখান থেকে পড়ে নিলে তোমার জন্য হয়ে যাচ্ছে। তারপরে দেখো বস্তুর উপর তাপের প্রভাবে আরো কিছু কনসেপ্ট একটু বলে রাখি। সেটা হচ্ছে তাপের যে পরিমাণটা Q is equal to ms del theta and বাষ্পায়নের স্ফুটনাঙ্ক mLV, আর একটা হচ্ছে কি গলন তাপের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক mLF, ঠিক আছে। কত ভ্যালু ভাইয়া, এগুলো একটু মনে রাখো, মুখস্থ রাখতে হবে, কিছু করার নেই, একটু মনে রাখতে হবে। এন্ড এই জিনিসগুলো আসলে দেখা যায় যে বিভিন্ন পরীক্ষায়, ঠিক আছে, বা বোর্ড কোশ্চেন গুলোতে মান দেওয়া থাকে, কিন্তু অনেক জায়গায় আবার নাও থাকতে পারে, তো সেক্ষেত্রে তো তুমি রিস্ক নিবা না, ঠিক না। তাপ ধারণ ক্ষমতা C is equal to Q divided by del theta, আপেক্ষিক তাপ S is equal to Q divided by m del theta, ক্যালোরিমিতির মূলনীতি গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। এই জিনিসগুলো একটু ভালো করে বললে না। দেন আমরা দেখব চ্যাপ্টার 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর সিকিউ এমসিকিউ। তো এই চ্যাপ্টারটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট সিকিউ এন্ড এমসিকিউ এর জন্য, এন্ড সবচেয়ে ইজি চ্যাপ্টার এটা, সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে। তো এইটা এখন আমরা শুরু করব। আমরা এখন স্প্রিং এর যে সূত্রগুলো আছে সেগুলো একটু দেখব। স্প্রিং এর প্রথম ইম্পর্টেন্ট যে সূত্রটা আছে সেটা একটু দেখে ফেলে। খেয়াল করো, স্প্রিং এর আরোপিত বল ফোর্স F is equal to কি kx। তো এখান থেকে আমরা যদি স্প্রিং এর কনস্ট্যান্ট k এটার একক জানতে চাই, k is equal to কি লিখতে পারবো? F by x, অর্থাৎ নিউটন পার মিটার, অর্থাৎ n m ইনভার্স 1। ওকে, আশা করতেছি বুঝতে পারছো, খুব ইম্পর্টেন্ট ভাই, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে। এটা কিন্তু বারবার আসে, ঠিক আছে, এটা কিন্তু বারবার আসবে পরীক্ষায়, ঠিক আছে, এটা ভালো করে করতে হবে। ওকে, দেন আমরা হচ্ছে যে পরের পার্টে চলে যাই। তো স্প্রিং এর ভর যখন ঝুলে দিব তখন ফোর্সটাকে আমরা লিখতে পারি F is equal to mg। তো এই ভ্যালুটাকে জাস্ট আমি এখানে বসাই দিলাম। ওকে, এবার পরের টপিক দেখো। তো বলতেছে কি স্প্রিং এর দোলনকাল, স্প্রিং এর দোলনকালের ক্ষেত্রে কি সূত্রটা ইউজ করবা? T is equal to twice pi root over of m by k অথবা L by g, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে, এটা একটু ভালো করে পড়ে রাখো, কিন্তু আসে অনেকবার পরীক্ষায়।
কম্পাঙ্কের সূত্রটা f is equal to 1/t 1/t মানে হচ্ছে s ইনভার্স একক। এটাকে আবার অনেক সময় আমরা হার্টজ বলে থাকি, ঠিক আছে, s ইনভার্স বা হার্টজ। ওকে, পর্যায়কাল t is equal to t/n, ঠিক আছে, t হচ্ছে কি কতটুকু কম্পন হচ্ছে সেটার সংখ্যা। তরঙ্গ বেগ b is equal to f ল্যামডা, তরঙ্গের দৈর্ঘ্য ল্যামডা is equal to s/n। এই জিনিসগুলো কিন্তু ইজি, ঠিক আছে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র, ঠিক আছে। এটাকে আমি স্টার দিয়ে রাখলাম অনেকগুলো। বাতাসের ক্ষেত্রে শব্দের বেগের শর্টকাট টেকনিকটা b is equal to v naught plus 0.6 into থিটা, ঠিক আছে। এই শর্টকাট ইউজ করে তুমি ইজিলি যে কোনো কিছুর বেগ বের করে ফেলতে পারবা। আচ্ছা, পরে একটা সম্পর্ক দেখাচ্ছি, এই সম্পর্কটা একটু মনে রেখো, v1 divided by v2 তাপমাত্রার সাথে আমার যে বেগের সম্পর্ক আছে সেটা, ঠিক আছে, সমানুপাতিক √t1/t2। শব্দের তীব্রতা আই দ্বারা প্রকাশ করে, আই মানে ইন্টেন্সিটি, এটার এককটা একটু মনে রাখতে পারো, ওয়েভ পার মিটার স্কয়ার। ওকে, তীব্রতার সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট ভাই আসতে পারে। তীব্রতার লেভেল, যদিও এটা হচ্ছে যে ইন্টারমিডিয়েটের জন্য ইম্পর্টেন্ট, তবে এটা তোমার জন্য এত ইম্পর্টেন্ট না, তাও একটু দিয়ে রাখলাম যদি আসে, এটা আগের বছরে ছিল এটার জন্য। ওকে, দেন আমরা চলে আসছি পরবর্তী আরেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আলোর প্রতিফলন, ঠিক আছে। আলোর প্রতিফলন এখান থেকে প্রত্যেকবার বোর্ড কোয়েশ্চেন হয়, ঠিক আছে। আলোর প্রতিফলন থেকে প্রত্যেকবার আমরা বোর্ড কোয়েশ্চেন পাই, সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আলোর প্রতিফলন, ঠিক আছে, প্রত্যেকবার ইম্পর্টেন্ট বোর্ড কোয়েশ্চেন আসে এখান থেকে। তো আলোর প্রতিফলনে আমরা কি কি পড়বো একটু খেয়াল করো। আলোর প্রতিফলন থেকে প্রথমে আমরা দেখব যে আপতন কোণ প্রতিসরণ কোণের যে সূত্রগুলো আছে সেগুলো, ঠিক আছে। আপতন কোণ প্রতিসরণ কোণের যে সূত্র আছে সেগুলো, থিটা আই, আপতিত রশ্মি যখন আমি একটা অবিলম্ব থেকে ফেলবো তখন তার আপতন কোণ থিটা আই এর ভ্যালু কিসের সমান হবে, থিটা আর এর ভ্যালু সমান হবে। এইটা বিজ্ঞানী প্যানেল দিছিল, স্নেলের সূত্র বা সূত্র। সমতল দর্পণের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবিম্বের ক্ষেত্রে আমাদের কেমন সর্বনিম্ন দর্শকের উচ্চতা কেমন হইতে পারে, ফোকাস দূরত্ব জিনিসটা কি, দর্পণের সূত্র জিনিসটা কি, যদিও এই জিনিসগুলো কিন্তু একদম কমন সূত্র, ঠিক আছে। এম এর ভ্যালু, বিবর্ধন কি, বিবর্ধন থেকে প্রত্যেকবার, ঠিক আছে, এমসিকিউ আসবে ভাইয়া, খুব ইম্পর্টেন্ট। প্রতিফলনের ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে দর্পণের ক্ষেত্রে আমার যে বিম্বগুলো আছে সেগুলোর ভ্যালু গুলো কি চেঞ্জ হবে নাকি হবে না। তো প্রথমত আমার যেটা জানতে হবে যে দর্পণের ক্ষেত্রে আমার এই যে লেন্সের ক্ষেত্রে যে জিনিসগুলো আছে সেগুলার যে মেইন পার্ট গুলো আছে, যে এম বা বিবর্ধক, বা আমি যেটাকে বলতেছিলাম কিছুক্ষণ আগে আমরা দেখতেছিলাম যে রৈখিক বিবর্ধনটা কিরকম হইতে পারে। তো এই বিবর্ধন গুলো কি যখন 1 এর থেকে বড় হবে তখন কি বিম্বটা বিবর্ধিত, ছোট হইলে কি খর্বিত। ভি এর ভ্যালু যখন আমরা প্লাস হবে, আমরা পড়ছি ভি এর ভ্যালু প্লাস হইলে হচ্ছে বাস্তব ভি এর ভ্যালু, আবার ভি এর ভ্যালু যখন মাইনাস হবে সেটা কি অবাস্তব। ওকে, তো এই জিনিসগুলো কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি, ঠিক না, কোনটা প্লাসের ক্ষেত্রে কোনটা মাইনাসের ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো পড়ে আসছি। এন্ড আরেকটা জিনিস যদি আমি তোমাদেরকে বলি, বাস্তব প্রতিবিম্ব কি, বাস্তব প্রতিবিম্ব কখন উল্টো হবে সোজা হবে, এম এর ভ্যালুটা ধনাত্মক হলে কি হবে, এম এর ভ্যালু ধনাত্মক হলে কি, এম এর ভ্যালু যখন প্লাস হবে তখন কি হবে, এম এর ভ্যালু যখন মাইনাস হবে তখন কি হবে। এই যে কোশ্চেন গুলো, এগুলা থেকে প্রত্যেকবার এমসিকিউ প্লাস সিকিউ আসবেই কোশ্চেন। ওকে, তো এইগুলো একটু ভালো করে পড়ে নিবা, আশা করতেছি বুঝতে পারছো। ওকে, তো পরের স্লাইডে চলে যাই। এখন খেয়াল করো, এখানে একটা শর্টকাট সূত্র আমরা বলছিলাম যে তোমার হচ্ছে যে আলোর ক্ষেত্রে যে কোন বিন্দুতে কোন পয়েন্ট আমি বসাইলে কেমন বিম্ব পাবো, ঠিক আছে। এই যে শর্টকাট সূত্রটা, অসীমে যখন আমি বসাবো অসীম এবং বক্রতার কেন্দ্রে যখন বসাবো 3 নম্বর পয়েন্ট, বক্রতার কেন্দ্রে 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই শর্টকাট সূত্রটা আশা করতেছি তোমরা জানো। যারা জানো না তাদের জন্য একটু শর্টকাট বলে দিই, আবার একটু বলে দিই। যখন আমি অসীমে বসাবো আমাকে যেভাবে হোক কি মিলাইতে হবে ভাইয়া, আমাকে 6 মিলাইতে হবে, তো মানে 6 মিলাইতে হবে, ঠিক আছে।
তো অসীমের ভ্যালুটা কত? অসীমের ভ্যালু হচ্ছে 1। আমি যখন বস্তুর অবস্থান 1 দিব, তাহলে 6 - 1, তার মানে এটা হচ্ছে 5। মানে 5টা কোথায় আছে ভাইয়া? প্রধান ফোকাসে। তার মানে বস্তুটা তখন এই যে প্রধান ফোকাসের এখানে থাকবে। সিমিলারলি বক্রতার কেন্দ্রে যখন রাখবো, তখন 6 মাইনাস কি 3, তার মানে এটা আবার কিসে আসবে? বক্রতার কেন্দ্রে আসবে। এই হচ্ছে মেইন পার্ট। এই হচ্ছে মেইন পার্ট। তাহলে বক্রতার কেন্দ্র যদি আমি এখানে রাখি, তাহলে বিম্বটা আবার এখানে পাবো। ওকে, তো একদম ইজি কিছু সূত্র, ঠিক আছে? এগুলো থেকে প্রত্যেকবার এমসিকিউ কোয়েশ্চেন আসে। এগুলো যারা অনেক কঠিন ভাবে মুখস্থ করে তাদের জন্য লস। শর্টকাট সহজ সূত্র দিয়ে মনে রাখবা। ওকে, তো এখানে বলে দিছি সবকিছু আমি। দেন আমরা চলে যাই আলোর প্রতিসরণ। প্রতিফলনের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার হচ্ছে কি? আলোর প্রতিসরণ। এন্ড আলোর প্রতিসরণটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য না ভাইয়া, এমসিকিউ প্লাস সিকিউ দুইটাতে ইম্পর্টেন্ট। তবে একটা সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট মার্কা মারা, এখান থেকে সিকিউ কোয়েশ্চেন বেশি হয়। তো দেখি আমরা এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট গুলো কি কি। প্রথমে হচ্ছে যে এই যে দেখো প্রতিসরণাঙ্ক এ নিটা ভি। এ নিটা ভি অনেকে জানে না এ নিটা ভি সমান কি। এ নিটা ভি সমান কিভাবে লেখা যেতে পারে এই জিনিসটা একটু দেখো। নিটা ভি বাই এটা এ, ঠিক আছে? প্রতিসরণাঙ্ক একটা নির্দিষ্ট মাধ্যমে আলো কি পরিমাণে চেঞ্জ করে যাচ্ছে সেটার ভ্যালু। ওকে, তো এই যে আলোর স্পিড ভ্যালু গুলো মানে আমরা যখন নির্ণয় করতেছি সেটা, তো প্রতিসরণাঙ্কের কি কোনো একক আছে? না, এটা হচ্ছে একটা অনুপাত। অনুপাত মানে একই সিমিলার রাশির অনুপাত, সেক্ষেত্রে আমরা একক নিই। খুব ইম্পর্টেন্ট, একটু মনে রাখো। প্রতিসরণাঙ্ক যে কোণগুলো আছে সেগুলো একটু ভালো করে বলবা, ঠিক আছে? বিজ্ঞানী, ঠিক আছে। লেন্সের যে সূত্রগুলো আছে বিজ্ঞানীরা যেটা দিছিল, সে লেন্সের সূত্র ডায়োপ্টার কিভাবে বের করতে পারে, এই যে সূত্রগুলো আছে এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে বলতে হবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, এটা তো আচ্ছা, তো লেন্সের ক্ষেত্রে বিম্বের অবস্থানটা একদম সেম টাইপের সূত্র দিয়ে মনে রাখতে পারো। এখানে সব একদম ডিটেলস আমি দিয়ে দিছি, শর্টকাট সূত্রটা, তো এটা দিয়ে তুমি ইজিলি এটা মনে রাখতে পারবা, ঠিক আছে? দেন আমরা চলে যাই স্থির তড়িৎ চ্যাপ্টার 11, চ্যাপ্টার 10 সরি। দেন আমরা চলে আসলাম স্থির তড়িৎ চ্যাপ্টার 10 এর সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউর জন্য প্লাস এমসিকিউর জন্য। স্থির তড়িতে বিদ্যুতের যে প্রবাহগুলো আছে সেগুলো দেখতে পারবো, চলতড়িৎটাও ইম্পর্টেন্ট আছে, দুটোটা থেকে কিন্তু কোশ্চেন আসে। তো চার্জের যে মধ্যবর্তী আকর্ষণ বিকর্ষণ বলের মানগুলো আছে আমরা পাইছিলাম, F is equal to Q1 Q2 divided by R square, এই সূত্রগুলো এখানে আছে। দেন হচ্ছে তড়িৎ তীব্রতার সূত্রগুলো আছে। তারপর আমরা দেখতেছি যে বিদ্যুতের যে বিভব গুলো আছে, বিভব শক্তি কিভাবে চেঞ্জ হচ্ছে, বৈদ্যুতিক বিভব কিভাবে বের করবো, ধারকত্ব ধারক কিভাবে বের করবো, ধারকের সঞ্চিত এনার্জি ইউ দ্বারা প্রকাশ করা, এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। দেন হচ্ছে এটা কিছু শর্টকাট দিয়ে দিছি তোমাদেরকে, শর্টকাট গুলো একটু দেখে নিও, ঠিক আছে? আমরা যে বিভিন্ন ধরনের অসীম দূরত্বে যখন অবস্থান করে সেই ক্ষেত্রে আমরা ম্যাথ, এত বড় ম্যাথ না করে জাস্ট শর্টকাটে এক্স এর ভ্যালুটা বের করার জন্য ডি ডিভাইডেড বাই আমার যে দূরত্ব আছে সেটা 1 প্লাস Q1 Q2 ডিভাইড বাই Q1, আর একটা হচ্ছে যে মাইনাস, ঠিক আছে? Q2 ডিভাইড বাই Q1 থেকে, এটা কখন? যখন আমার Q2 এর ভ্যালুটা বড় হবে, আর এটা হচ্ছে প্রাবল্য যখন শূন্য হবে। সো জাস্ট এই কিছু শর্টকাট সূত্রগুলো একটু ভালো করে পড়লে এই চ্যাপ্টারের টপিকগুলো একদম ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেন আমরা দেখবো একাদশ অধ্যায় চলতড়িৎ, ঠিক আছে? চলতড়িতের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সূত্রগুলো আছে সেগুলো, এটা কিন্তু এখান থেকে কিন্তু প্রত্যেকবার সিকিউ কোশ্চেন অনেক বেশি হয়, এমসিকিউ হয় ভাই, এমসিকিউ এটার জন্য ইম্পর্টেন্ট, সূত্রগুলো তাই স্কিপ করা যাবে না। চলতড়িতের মধ্যে আমরা হচ্ছে যে তড়িৎ চালক শক্তি বা ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখবা, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আসে। তড়িৎ প্রবাহ I is equal to Q by T N divided by T, ঠিক আছে? তারপর আসো ওহমের সূত্র, তড়িৎ প্রবাহ কিভাবে আমরা বের করতে পারি, তড়িৎ চালক শক্তি E is equal to V plus IR, এই জিনিসগুলো, কৃত কাজ W is equal to VQ, হারানো বিভব V is equal to IR, এই জিনিসগুলো একটু ভালো করে পড়লে হয়ে যাবে। R is equal to rho L by, এই যে জাস্ট সিম্পল সিম্পল কনসেপ্ট। পরিবাহকত্ব সিগমা, কিছুক্ষণ আগে কিন্তু একদম শুরুতে রাশির ক্ষেত্রে পড়াইছিলাম কি দ্বারা প্রকাশ করা হয়, পরিবাহিকতা, ঠিক আছে? রেজিস্টিভিটি, রেজিস্ট্যান্স, এগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো একটু ভালো করে দেখবো। ওকে, তুল্যরোধ, আমরা তুল্যরোধ কিভাবে বের করতে পারি, ঠিক আছে? শ্রেণী সংযোগ RS, সিরিজ, প্যারালাল, ঠিক আছে? তো প্যারালালের ক্ষেত্রে কি আমরা বলছিলাম R1 R2 ডিভাইডেড বাই
R1 প্লাস R2। শর্টকাট যে সূত্রগুলো মনে আছে কিনা তোমাদের? ঠিক আছে, যখন প্যারালালে থাকবে এটা যদি R1 হয়, R2 হলে কি হবে? দুইটা গুণফল ডিভাইড বাই যোগফল। ঠিক আছে, এটা শর্টকাট ছিল। আর এস এর ক্ষেত্রে আমার জাস্ট কি হয়ে যাবে? R1 R2 আর এস হয়ে যাবে R1 প্লাস R2। তো এই হচ্ছে কাহিনী। এই যে শর্টকাট গুলো একটু মনে রাখবা। বিদ্যুৎ শক্তি ব্যয়ের ক্ষেত্রে আমরা কিভাবে হিসাব করব? বিদ্যুৎ শক্তির ক্ষমতা কিভাবে? P is equal to VI, ঠিক আছে, W by T, ঠিক আছে। ক্ষমতার যে সূত্রটা আছে, ওয়াট ক্ষমতার একক, জুল হচ্ছে বিদ্যুৎ শক্তি ব্যয় শক্তি, P T, P এর ভ্যালু হচ্ছে যে IR স্কয়ার T, P is equal to IR স্কয়ার ইনটু T। এই যে এই জিনিসগুলো একদম ইজি কনসেপ্ট, ঠিক আছে, একদম ইজি কনসেপ্ট, ভালো করে পড়লে বুঝবে কোনটা কি আছে। সবকিছু ভাইয়ের পিডিএফ এ দেওয়া আছে। যাদের এই পিডিএফটা লাগবে আমরা কমেন্ট বক্সে এটার A4 সাইজের যে ডকুমেন্টারি ফাইলটা আছে সেটা দিয়ে দিব, ঠিক আছে। সো টেনশন করতে হবে না। সামান্য রোদের ক্ষেত্রে কিছু শর্টকাট দিয়ে দিছি। সমান্তরালে যুক্ত থাকার ক্ষেত্রে রোদের যে তুলনা আছে, আমাকে যদি বলে যে একাধিকবার শ্রেণীতে যুক্ত আছে RS is to RP n square is to 1, ওকে। একটা एग्जांपल দেখো, 10 ওহম রোধের 4টি রোধকে একবার শ্রেণীতে আরেকবার সমান্তরালে যুক্ত করা হলো, রোধের তুলনা করতে বলছে। তাহলে 10 ওহম রোধের 4টাকে শ্রেণীতে একবার, আরেকবার কিসে? একবার শ্রেণীতে, একবার সমান্তরাল। তার মানে শ্রেণীতে যেহেতু কয়বার? 4 স্কয়ার বা n এর ভ্যালু কি 4, তাহলে টু কি 1, শেষ। শ্রেণীতে টু 1, এই যে জাস্ট ভ্যালুটা বসালাম। কোন তারকে টেনে n গুণ বর্ধিত করলে তার রোধ n স্কয়ার গুণ বেড়ে যায়। n গুণ বর্ধিত করলে রোধ কয় গুণ বেড়ে যায়? n স্কয়ার গুণ বেড়ে যায়। তাহলে 20 ওহম রোধের একটি তারকে টেনে 4 গুণ যদি করে, এটা আরেকটা শর্টকাট। মানে n স্কয়ার বেড়ে যাওয়া মানে n স্কয়ার ইনটু কি হবে ভাইয়া? 20, অর্থাৎ ওহমের যে ভ্যালুটা আছে সেটা। তার মানে আমার ওহমের ভ্যালুটা কত? আমার ওহমের ভ্যালু হচ্ছে 20। কয় গুণ বাড়তেছে ভাইয়া? 4 গুণ, মানে 4 স্কয়ার মানে 320। একদম সিম্পল ম্যাথ। ওকে, শর্টকাটলি একদম এমসিকিউর জন্য যেগুলো আসবে সেগুলো বলে দিলাম। আশা করতেছি কোনো প্রবলেম হবে না। সমান রোধ বিশিষ্ট বিভিন্ন তারের ক্ষেত্রে আমরা যে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাতের সম্পর্কটা বের করতেছিলাম, তো এখান থেকে একটা শর্টকাট এমসিকিউ আসে যে ধরো দুইটা তারের ব্যাস 1:3 হলে মনে রাখবা সেকেন্ড পার্টের যে অনুপাতটা আছে সেটাকে স্কয়ার করে দিলাম, অর্থাৎ 1:3 স্কয়ার করে দিলে আমি ইজিলি অ্যানসারটা পেয়ে যাবো। এই যে দেখো d1 L1 ডিভাইড বাই L2 d1 ডিভাইড বাই d2, ঠিক আছে। এই হচ্ছে মেইন পার্ট। ওকে, আশা করতেছি বুঝতে পারছো। এবার লাস্ট এন্ড ইম্পর্টেন্ট টপিক একটু দেখাই দিই এই চ্যাপ্টারের, সেটা হচ্ছে যে কি প্রবাহ বিভাজন নীতি। তো প্রবাহ বিভাজন নীতির ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের তোমার বর্তনীতে যে কারেন্ট গুলো আছে সেগুলো কিভাবে প্রবাহিত হয়, অর্থাৎ I1 ইজ ইকুয়াল টু, আমরা জানি কি I ইজ ইকুয়াল টু, এই যে দেখো VIR। তো এখান থেকে I বাদ দিলে I ইজ ইকুয়াল টু V/R। তো এখন এই যে এখানে আবার I এর সাথে আমরা হচ্ছে যে R এর বিভিন্ন ধরনের ক্যালকুলেটিভ যে মানগুলো আছে সেগুলো গুণ করি। কিভাবে আসে দেখো, একটা এই যে এখান থেকে নেগেটিভ থেকে পজিটিভ দিকে যখন ইলেকট্রনটা ফ্লো হয় তখন এই ইলেকট্রনগুলো আবার দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এন্ড এটা তোমরা যখন ইন্টারমিডিয়েট উঠবে তখন দেখবে কারশফের ল এর কারণে আমরা বিভিন্ন ধরনের চেঞ্জ পাচ্ছি। তো ওই জায়গায় আমাদের হচ্ছে যে রোডটা যখন দুইটা থাকে, যখন আমার যে রোডটা চেঞ্জ হয় তখন এই যে দেখো R1 প্লাস R2 ডিভাইড বাই R1 ইনটু I, এন্ড I এর ভ্যালুটা প্রমাণ কি আসতেছে সেটা আমরা দেখতেছি। সমান্তরাল সংযোগের ক্ষেত্রে কারেন্ট ডিভাইড হয় কিন্তু ভোল্টেজ ডিভাইড হয় না, ঠিক আছে। এটাকে আমরা কারেন্ট ডিভাইড রুলও বলতে পারি। তো ভোল্টেজটা কেন ডিভাইড হয় না? কারণ সমান্তরালের ক্ষেত্রে আমরা দেখতেছি যে ভোল্টেজটা সেমই পাবো, এখানে তো 20 ভোল্ট তোমার চেঞ্জ হচ্ছে না, কিন্তু কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। এর জন্য আমরা এখানে কারেন্ট ডিভাইডেড রুল ইউজ করি। ওকে, দেন আরেকটা চ্যাপ্টার দেখবো। আচ্ছা, ভোল্টেজ ডিভাইড রুলটা একটু বলে দিই। এখন দেখো ভোল্টেজ ডিভাইড রুলটা কি। শ্রেণীর ক্ষেত্রে আমরা ভোল্টেজ ডিভাইড রুল পাবো, অর্থাৎ এই জায়গায় যখন ভোল্টেজটা যাচ্ছে, এই যে দেখো এখানের দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, রোধ পাওয়ার সাথে সাথে দুই প্রান্তের ভোল্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইখানে আমরা ভোল্টেজ ডিভাইড রুলটাও সেম, কিছুক্ষণ আগে আমরা যেটা বলছিলাম I is equal to R1 ডিভাইড বাই R1 প্লাস R2 ইনটু I। তো এখানে কি হবে? এখানে হবে জাস্ট V is equal to R1 প্লাস R2
ইন্টু ভি, এন্ড এই ভিটা হচ্ছে টোটাল যে হোল ভোল্টেজটা আছে সেটার ভ্যালু। ওকে, দেন বড় হাতের ভি সমান ভি1 প্লাস ভি2, এই যে ভি1 বের করবা ভি2 বের করবা, দ্যাটস ইট। এবার লাস্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে, যেখান থেকে সূত্র আসে সেটা হচ্ছে তড়িৎ চৌম্বক ক্রিয়া। ঠিক আছে, এটাও ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এন্ড এখান থেকেও কিন্তু সিকিউ এন্ড এমসিকিউ অনেক বেশি আসে। সো এই চ্যাপ্টারে বেশি সূত্র নেই, জাস্ট একটা স্লাইড রাখছি তোমাদের জন্য, দেখো, দেন এই ক্লাসটা শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে যে ট্রান্সফরমার, আমরা এখানে ট্রান্সফরমার ইউজ করবেন। ট্রান্সফরমারের সূত্রগুলো একটু দেখবা, ES ডিভাইড বাই EP, NS ডিভাইড বাই NP, IP ডিভাইড বাই IS। সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র, এটাই এই চ্যাপ্টারের সবচেয়ে একটাই সূত্র সবচেয়ে ইম্পর্টেন্ট। মুখ্য কুণ্ডলীর বিভব বা ভোল্টেজ EP, ES হচ্ছে যে গৌণ কুণ্ডলী, যে S দ্বারা মনে রাখবা গৌণ কুণ্ডলীর বিভব বা ভোল্টেজ। PP মানে হচ্ছে প্রাইমারি মুখ্য, ঠিক আছে। IP মানে হচ্ছে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, IS মানে গৌণ কুণ্ডলী, NP হচ্ছে যে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা, NS হচ্ছে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। তো এই ছিল আজকের ক্লাস। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আর আমরা ট্রাই করব তোমাদের জন্য একটা সুন্দর গোছানো প্লেলিস্ট দেওয়ার জন্য, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সো আমাদের ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকো। এন্ড যারা আমাদের ট্রিপল বন্ড একাডেমির অফলাইন ব্রাঞ্চে ক্লাস করতে যাচ্ছ, আমাদের কিন্তু 5 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। তো তোমরা চাইলে অফলাইনে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। সো ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।